দিবস আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একটু আগে এখানে অনেক ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে মাতৃভাষা দিবসের বা বিভিন্ন ভাষার সম্বন্ধে তাদের অভিজ্ঞতা এবং তাদের কথা বলেছে। আমি নিজেও কয়েকটি জায়গায় উপস্থিত ছিলাম, যেমন একটু আগে আমি শুনছিলাম যে রাজবংশী ভাষার কথা, এবং আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তাদের যখন একটা ডিকশনারি উদ্বোধন হয় মাথাভাঙা, আমি সেখানে আমন্ত্রিত হিসাবে উপস্থিত ছিলাম। মানে রাজবংশী ভাষার একটা ডিকশনারি সেখানে তারা কিছুদিন আগে, বেশ বছর 15 আগে তারা প্রকাশ করে, এবং সেখানে আমি উপস্থিত ছিলাম। এবং আমাদের এখানে প্রচুর ভাষা, প্রত্যেকটা যদি 30 কিলোমিটার অন্তর যাওয়া যায় তাহলে দেখা যাবে সেখানকার মাতৃভাষা এক এক রকম। এখান থেকে আপনি ক্যানিংয়ে যান, তাদের ভাষা একরকম। এখান থেকে লক্ষ্মীকান্তপুরে যান, সেখানে একরকম ভাষা। বোলপুরে যান, একরকম ভাষা। বাঁকুড়ায় যান, তারা আরেক রকমভাবে কথা বলে। আর উত্তরবঙ্গের রাজবংশীদের ভাষা এবং তাদের ডিকশনারি ইত্যাদি বেরিয়েছে, এবং সাঁওতালদের এক্ষুনি যে কথাবার্তা যেগুলো আমরা শুনলাম। এবং শুধু তাই না, এটা সারা বিশ্বে যে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে এবং মাতৃভাষা শব্দ একটা বিষয় চলে আসে। যেমন এখন যে আগ্রাসন শুরু হয়েছে, ভাষার আগ্রাসন শুরু হয়েছে, অর্থাৎ আমি যা বলে দেব তুমি সেই ভাষায় কথা বলবে, আমি যা খাবো তুমি তাই খাবে, আমি যেভাবে চলতে বলবো তুমি সেইভাবে চলবে। এই যে একটা অদ্ভুত আগ্রাসন শুরু হয়েছে, সেটাকে আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যদি বাবা সাহেব আম্বেদকর তিনি বলেছেন যে আমার ইতিহাস জানতে হয়, নইলে ইতিহাস থেকেই শিক্ষা নিতে হয়, তা আমাদের ভারতবর্ষের যে ইতিহাসটা সেটাকে একটু পিছন ফিরে দেখা যায়। বাংলা ভাষায় 10 কোটি প্রায় মানুষ কথা বলে। যেখানে 10 কোটি মানুষ কথা বলে বাংলা ভাষায়, সেখানে 12টা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা ভাষা পড়ানো হয়। অথচ সংস্কৃত ভাষায় ভারতবর্ষে 2011 সেন্সাস অনুসারে কথা বলেন মাত্র 14,135 জন মানুষ। 14,135 জন মানুষ, অথচ সেখানে 24টা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সংস্কৃত ভাষা পড়ানো হয়। ভাবুন বিষয়, যে সংস্কৃত ভাষা নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের যে প্রাচীন ভাষা প্রাচীন তথ্যগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পাবো যে আমাদের প্রাচীন ভাষা কি ছিল। সেখানে কিন্তু পালি, প্রাকৃত, এটা মূলত ভাষা ছিল পাশাপাশি অনিয়া, খরস্তি, এগুলো যে প্রাচীন ইতিহাস তার সঙ্গে লুকিয়ে আছে, যে সেই ভাষাগুলো। এবং তামিল ভাষা, সবচেয়ে প্রাচীন ভাষা বলা হচ্ছে তামিল ভাষা, এবং তামিল ভাষা শুধু না, যে ব্রাহ্মী লিপি, তামিল ব্রাহ্মী লিপি, এটা আমাদের প্রাচীন ভাষার মধ্যে অন্যতম। কিন্তু সেখানে আজকে এমনকি দক্ষিণ ভারতে সেখানে হিন্দির আগ্রাসন শুরু হয়েছে, হিন্দি ভাষার আগ্রাসন শুরু হয়েছে। সবাইকে বাধ্য করা হচ্ছে হিন্দি বলার জন্য। কিন্তু হিন্দি ভাষার যে ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, সেই ইতিহাস কিন্তু বেশি দিনের নয়। সেই ইতিহাস যেটা ভাষাতত্ত্ববিদ তারা বলছেন 1926 সাল থেকে শুরু হয়। এমনকি যে 1912 সালে যে ব্রিটিশ পিরিয়ড ছিল, সেই ব্রিটিশ পিরিয়ডে যে ভাষা ছিল, সেই সময় কিন্তু তারা যেসব ভাষাগুলো তাদের যে নোটে, কারেন্সি নোটে উল্লেখ করেছে, সেখানে কিন্তু হিন্দি ভাষা নেই। সেখানে তামিল ভাষা আছে, বাংলা ভাষা আছে, কিন্তু হিন্দি ভাষার উল্লেখ নেই। অথচ সেই হিন্দি ভাষা আজকে সারা ভারতবর্ষে, আমাদের পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারত, যেখানে কিন্তু হিন্দি ভাষা চলে না, সেইখানে সেই হিন্দি ভাষা চালানো হচ্ছে। আর সংস্কৃত ভাষা, যে ভাষা সাধারণ মানুষ বোঝে না, সাধারণ মানুষ কথা বলে না, সেই ভাষার আগ্রাসন সমানভাবে চালিয়েছে। এবং সে ভাষায় কি বলা হচ্ছে, আমাদের এই যে বিয়ে, পূজা, শাস্ত্রের অনুষ্ঠানে সেই সংস্কৃত ভাষা ব্যবহার হয়, এবং একটা শ্রেণীর মানুষ এই ভাষা ব্যবহার করেন শুধুমাত্র। অথচ সেই ভাষার কি মানে সেটা বেশিরভাগ মানুষ জানে না। এবং এর সঙ্গে বেশ কিছু জিনিস জুড়ে আছে,
সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে। আমি দু একটা শব্দ, ভাষার সঙ্গে জড়িয়ে আছে শব্দ, যে শব্দগুলো আমাদেরকে প্রতি মুহূর্তে আমরা বলতে থাকি, আমরা বলি পরস্পর করে, সেটা অভ্যস্ত হয়ে গেছে। কারণ একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আদর্শ, আদর্শ কিন্তু যদি প্রচার না করা হয় তাহলে সে আদর্শের মৃত্যু। আদর্শটা আজকে যে ভাষার আগ্রাসন শুরু হয়েছে, শব্দের আগ্রাসন শুরু হয়েছে, সেটা খুব অদ্ভুত ব্যাপার। যেমন আমরা সংবিধানকে আমরা সবচেয়ে মান্যতা দিই। আমার চলা বলা কথা বলা সবকিছু নির্ভর করে আমার সংবিধানকে মান্যতা দিই। তো সেই সংবিধানে আমার লেখা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। এদেশের নাম আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা এক কথা বলবেন ইন্ডিয়া, ভারত। অথচ আপনি সব জায়গায় সর্বত্র সিনেমা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বলে যাচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত হিন্দুস্তান শব্দ, কিন্তু কেউ কোথাও কোনো প্রতিবাদ করেন। এই দেশের নাম কি হিন্দুস্তান? আপনাদের কাছে আমি জানতে চাইছি, আপনারা ভালো করে বুঝবেন ব্যাপারটাকে, যে এদেশের নাম হিন্দুস্তান নয়, অথচ সেটা বারবার প্রচারিত হচ্ছে। এবং এই প্রতিবাদটা সর্বস্তরে সবার মাধ্যমে এটা প্রতিবাদ করা উচিত যে এই দেশের নাম ভারত। প্রাচীন এদেশের নাম ছিল জম্মুদ্বীপ, তারপরে ভারত এবং ইন্ডিয়া। তাহলে সংবিধান যেটা শিক্ষিত যখন যে ইন্ডিয়া বা ভারত, তাহলে আমরা হিন্দুস্তান শব্দ ব্যবহার করবো কেন? এই বিষয়টাকে আমাদের ভাবা দরকার। একই সঙ্গে যে কয়েকটা শব্দের কথা আমি বলবো, যেমন এই যে বলা হয়, কথায় কথায় বলা হয়, আমরা যারা এসসি এসটি ওবিসিদের বা প্রান্তিক মানুষের কথা, এদেশে যারা প্রান্তিক মানুষের কথা বলা হচ্ছে, মার্জিনালাইজড পিপুলের কথা বলা হচ্ছে, সেই মার্জিনালাইজড পিপুল তারা মূলত এদেশের এসসি এসটি ওবিসি, বাংলার ব্রাহ্মণ ছাড়া কায়স্থ থেকে সবাই শূদ্র সমাজের মানুষ। বাংলার পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলছি, ব্রাহ্মণ ছাড়া বাংলায়, বাংলা মানে একটা সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যা মিলিয়ে বাংলা, অবিভক্ত বাংলা, সেই বাংলার ব্রাহ্মণ ছাড়া কায়স্থ থেকে সবাইকে শূদ্র মানে চতুর্বর্ণ যে ব্যবস্থা, চতুর্বর্ণের চতুর্থ বর্ণ হিসাবে করে রাখা হচ্ছে এবং এটাকে ম্লেচ্ছ প্রদেশ হিসাবে একসময় ঘোষণা করা ছিল। সেই ম্লেচ্ছ প্রদেশে সেইখানে তাদের মধ্যে বিভিন্ন জাতিতে ভাগ করা হয়েছে, তাদের মধ্যে যে বিভাজন তৈরি করা হয়েছে, এবং সেখানে যখন এই প্রান্তিক মানুষের কোনো কথা লেখা হয় তাদেরকে বলা হয় দলিত নেতা, এবং যারা লেখে তাদের বলা হয় দলিত সাহিত্য। অদ্ভুত ব্যাপার, বঞ্চিত নিপীড়িত মানুষদের কথা যখন বলা হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে দলিত সাহিত্য বা দলিত নেতা ইত্যাদি। আম্বেদকরকে বলা হচ্ছে দলিত নেতা। তাহলে তিনি যখন সংবিধান লিখেছেন তাহলে সেটা কি শুধু দলিতদের জন্য লিখেছেন? সংবিধান তো সবার জন্য লিখেছেন। তাহলে সংবিধান যদি সবার জন্য লিখে থাকে, তাহলে ওনাকে যদি দলিত নেতা বলা হয়, তাহলে নেহেরুকে তাহলে ব্রাহ্মণ নেতা বলতে হয়, বুদ্ধদেব ভট্টাচার্যকে তাহলে ব্রাহ্মণ নেতা বলতে হয়, মমতা ব্যানার্জিকে তাহলে ব্রাহ্মণ নেত্রী বলতে হয়। এই বিষয়টা আমরা কিন্তু পরিষ্কার ভাষায় ভাবি না। একইভাবে যে দলিত সাহিত্যের কথা, তাহলে রামায়ণ, মহাভারত, গীতা, উপনিষদ এইগুলোকে তাহলে ব্রাহ্মণ সাহিত্য বলতে হয়, বা অন্য যে কেউ লেখেন তাহলে সেগুলো তো ব্রাহ্মণ সাহিত্য হবে, বাকিগুলো তো দলিতরা লিখলে দলিত সাহিত্য হবে। এটা হওয়া উচিত। তাহলে আমরা শব্দ যে প্রয়োগ, ভাষার সঙ্গে সঙ্গে যে শব্দগুলো প্রতিদিন আমাদের প্রয়োগ করা হচ্ছে, সেই শব্দগুলোকে আরো ভালো করে ভাবা দরকার আছে, যে শব্দগুলো আমরা কি ব্যবহার করছি। একটা শব্দ বলবো খুব গুরুত্বপূর্ণ, আমরা একটু ভাববেন যে পলিটিক্স শব্দের মানে, আপনি যে কাউকে জিজ্ঞাসা করুন কি বলবে, পলিটিক্স শব্দের মানে রাজনীতি, এবং বলবে রাজনীতি আর সামাজিক কাজ সব আলাদা করে দেবে। আমাকে বলুন তো, আজকের পলিটিক্স শব্দের মানে যদি রাজনীতি হয়, শাসক শব্দ, ক্ষমতা শব্দ, এগুলো কি গণতন্ত্রের শব্দ না রাজতন্ত্রের শব্দ? এই শব্দগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করি না। যে বলা হয় শাসক দল, ক্ষমতা, এই যে শব্দগুলো,
এই শব্দগুলো আমরা যদি সঠিকভাবে না বুঝে ব্যবহার করি, তাহলে আমরা ভাষা নিয়ে যে এত কথা বলছি, আমার মনে হয় সেটা ব্যর্থতায় পর্যবসিত হবে। শাসক শব্দ, ক্ষমতা শব্দ, রাজতন্ত্রের শব্দ। আমরা কি রাজতন্ত্রে বাস করি না গণতন্ত্রে বাস করি? রাজনীতি, রাজদণ্ড, রাজধর্ম, শাসক, ক্ষমতা, এগুলো রাজতন্ত্রের শব্দ, এগুলো গণতন্ত্রের শব্দ না। আগে আমাকে শিখতে হবে গণতন্ত্রের শব্দ কোনগুলো। আমি যখন এদেশের সংবিধান মেনে চলবো, তখন সংবিধানে যে শব্দগুলো আছে, যেমন ধরুন একজন আইএএস অফিসার, তিনি রিক্রুটমেন্ট হন কোথা থেকে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে। মানে তার ডেজিগনেশন পাবলিক সার্ভিস, মানে জনসেবা করার তার দায়িত্ব, এবং তার ডেজিগনেশন হচ্ছে পাবলিক সার্ভেন্ট। যে কোনো সরকারি পদাধিকারী তিনি পাবলিক সার্ভেন্ট, তিনি এমএলএ হন, এমপি হন, প্রাইম মিনিস্টার হন, চিফ মিনিস্টার হন, যিনি হন না কেন, তার ডেজিগনেশন পাবলিক সার্ভেন্ট, মানে জনসেবক বা জনসেবা হচ্ছে তার কাজ। তাহলে সেই জনসেবা, জনসেবক, জনপ্রতিনিধি, এই শব্দগুলো আমরা ব্যবহার করি না। তার পরিবর্তে আমরা ব্যবহার করি তিনি শাসক হয়েছেন, তিনি নেতা হয়েছেন, এই শব্দগুলো আমরা ব্যবহার করি, যেগুলো রাজতন্ত্রের শব্দ। এই রাজতন্ত্রের শব্দ এবং গণতন্ত্রের শব্দকে আগে আমাদের বিভাজন করতে হবে। কারণ ভাষার সঙ্গে সঙ্গে যে ভাষায় আমরা কথা বলি না কেন, সেটা হতে পারে সাঁওতালি ভাষায়, সেটা হতে পারে আমরা বাংলা ভাষায়, কিংবা যে ভাষায় আমরা কথা বলি, সেই ভাষায় যদি আমরা শব্দগুলোকে সঠিকভাবে না প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের ভাষা শিক্ষা অসম্পূর্ণ থাকবে। এবং যেটা যে প্রান্তিক মানুষরা যে জায়গাগুলোকে দখল করে নিচ্ছে, সেই জায়গা কিন্তু সেখানে দখল, আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো না কখনো। আমাদের মধ্যে এই সমস্যা থাকবে। যেমন আমরা কথায় কথায় যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমি একটু আগে যেমন বললাম যে দেশের নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, হিন্দুস্তান দেশের নাম না, ঠিক এট দ্য সেম টাইম একই শব্দ। আমি যে আমাদের যে শব্দগুলো ব্যবহার হয় বাংলা, এই বাংলা অবিভক্ত বাংলা, আপনারা বলুন তো, যারা ইতিহাসের আমি ইতিহাসের লোক না, আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্লাস অফিসার ছিলাম, আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়েছি এবং তারপরে এইসব বিষয় নিয়ে চর্চা করছি। আমি আমি মানে পরবর্তীতে আমি এইসব বিষয় নিয়ে চর্চা করতে শুরু করেছি এবং দেখছি বহু অদ্ভুত অদ্ভুত বিষয়গুলো আমার সামনে চলে আসছে। এবং সেখানে যে আমাদের কাছে যে এখানে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, মানে 1206 সাল, 1206 সালের আগে বাংলায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই তিনটে শব্দ কি ছিল? আমি আপনাদের কাছে যে 1206 সাল পর্যন্ত এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই তিনটে শব্দই ছিল। এবং আজকে যেটা বলা হচ্ছে, আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে সনাতনী একটা শব্দ এসেছে, হচ্ছে সনাতন শব্দ। এই যে সনাতনী শব্দ, এই সনাতনী শব্দ আমরা কোথায় পাচ্ছি? এটা পালি ভাষায় পাচ্ছি। পালি ভাষায় কোথায় আছে? বুদ্ধের ধর্মপদ, ধর্মপদ মানে ধর্মচর্চার জায়গা। যেমন নালন্দা বৌদ্ধ বিহার, মানে বৌদ্ধ বিহার শব্দের অর্থ বিশ্ববিদ্যালয়, বৌদ্ধ শব্দের অর্থ জ্ঞান, যেখানে জ্ঞান বিজ্ঞান চর্চা হয়। পঞ্চশীলের দেশ ভারত। এবং সেখানে যে দ্বাদশ শতাব্দীতে বাংলায়, মানে বাংলা, বিহার, উড়িষ্যা, সেখানে 1206 সালে, সেখানে 1206 সালের আগে পর্যন্ত সেখানে কিন্তু হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই তিনটে শব্দ ছিল না। কি ছিল তাহলে? বৌদ্ধ এবং ব্রাহ্মণ ধর্মের। এবং বদলার সেন যেখানে সেন্সাস করেছিলেন 800 ঘর ব্রাহ্মণ, বাকি কোটি কোটি বুদ্ধিস্ট ছিল। এটা আমার কথা নয়, এটা ইতিহাসের কথা। আপনারা হরপ্রসাদ শাস্ত্রী থেকে শুরু করে আপনারা ডক্টর নিহারঞ্জন রায়, দীনেশ সেন ইত্যাদিদের লেখা পড়ুন, বাংলা সাহিত্য ইতিহাস পড়ুন, সেখানে আপনারা পরিষ্কার এই ইতিহাস পেয়ে যাবেন। তাহলে আমাদের যে শব্দ এবং রিসেন্ট যে শব্দ আনছে, যে বলছে সনাতন, সনাতন শব্দ কোথায় আছে? সেখানে আছে নাহি বেরেনো বেরানি। ধম্মপদের প্রথম অধ্যায় যে 26টা বক্ত আছে, তার প্রথম অধ্যায় 5ম শ্লোকে সেখানে বলছে নাহি বেরেনো বেরানি সম্বন্ধিত পুরাচার অবেরণিত সম্বন্ধিত এসব শব্দ শোনা। অর্থাৎ শত্রুতা দ্বারা কখনো শত্রুতা দমন করা যায় না, বন্ধুতা দ্বারা ইহা দমন করিতে হয়, ইহাই সনাতন ধর্ম। অর্থাৎ গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম বলে কোনো ধর্ম কিন্তু প্রচার করেনি। এবং যে সম্রাট অশোকের যে শিলালিপি, গুহালিপি, স্তম্ভলিপি, সেখানেও কিন্তু কোথাও বৌদ্ধ ধর্মের কথা লেখা নেই। বুদ্ধের দর্শনের কথা আছে, নৈতিক শিক্ষার কথা আছে, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কেমন আচার করবে, প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করবে, তার পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবে, এই সমস্ত
কথাগুলোই সেখানে উল্লেখ করা আছে এই সনাতন ধর্মের মধ্যে আছে, এবং সেটা বৌদ্ধ ধর্মই সনাতন ধর্ম। এবং আমি যখন দেখলাম এই সনাতন উপরে হচ্ছে, তার উপরে আমি নিজে একটা বই লিখেছি, অর্থাৎ যে এই সনাতন শব্দ কিন্তু পুরো পরপর হাইজ্যাক, যে এবং এই শব্দগুলো আমাদের দেশে হাইজ্যাক হচ্ছে, এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। যে আমরা যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাকে আমাদের সম্মান জানাতে হবে। মাতৃভাষাকে সম্মান জানানোর পাশাপাশি আমাদের যে অন্যান্য ভাষাকেও আমাদের পাশাপাশি শ্রদ্ধা সঙ্গে জানতে হবে, এবং একই সঙ্গে ইতিহাসকে সম্মান করতে হবে। যে আমাদের বিষয়গুলো কি ছিল, সেই বিষয়গুলোকে আমাদেরকে ভাবতে হবে। পলিটিক্স শব্দের মানে রাজনীতি, এটা ভুল শব্দ। আমি বলছি শুধু না, আমি লিখছি। পলিটিক্স শব্দের মানে কোথায় লেখা আছে রাজনীতি। আমি যে কোনো লেভেলে, যে কোনো জায়গায় ডিবেটে প্রস্তুত। এটা নির্বাচনী ব্যবস্থা। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাহলে গণতান্ত্রিক দেশে যখন আমরা বাস করি, তাহলে পলিটিক্স শব্দের মানে গণনীতি হবে না কেন? রাজতন্ত্র, শাসক শব্দ, ক্ষমতা শব্দ, এগুলো রাজতন্ত্রের সঙ্গে যুক্ত। আমাদের সংবিধান আমাদের গণতান্ত্রিক অধিকার দিয়েছে। আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত বোঝানো হয় যে এটা সামাজিক কাজ, এটা রাজনৈতিক কাজ, এটা ভাগ করা হয়। গণতান্ত্রিক কাজ এবং রাজনৈতিক কাজের মধ্যে যে বিভাজন করা হয়, আমি তারও প্রতিবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি? তার কারণ হচ্ছে এটা যে আপনার এরিয়ায় স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, জলের লাইন হবে, রাস্তা হবে, এটা কি সামাজিক কাজ না সামাজিক কাজ নয়? বলুন, আপনার এরিয়ায় স্কুল হবে, কলেজ হবে, হাসপাতাল হবে, জলের লাইন হবে, এটা তো সামাজিক কাজ। তাহলে এই কাজটা কে করতে পারে? কোনো জনপ্রতিনিধি করতে পারে। তাহলে জনপ্রতিনিধি কিভাবে আসবে? নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আসবে। তাহলে নির্বাচনী ব্যবস্থায় যোগদান সবচেয়ে বড় সামাজিক কাজ। আমি কি কোথাও ভুল বললাম? তাহলে আমার এখানে যে আমাদের যেটা বলা হয় যে সামাজিক কাজ থেকে তুমি সামাজিক কাজ করো, সামাজিক কাজ করে মানে লোককে ভিক্ষা দাও, ভিখারি বানাও, করো, কম্বল দাও, এটা সামাজিক কাজ? এটা নয়। সামাজিক কাজ হচ্ছে যে এদেশের নির্বাচনী ব্যবস্থায় যোগদান করা, জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করা, জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি, এবং সেই ব্যবস্থায় যোগদান করা প্রত্যেকটা মানুষের দায়িত্বের মধ্যে পড়ে। নইলে কি হয়? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ এদের দ্বারা শাসিত হতে হয়, শোষিত হতে হয়। এবং সেটা কি করবে? জনগণ ঠিক করবে তার জনপ্রতিনিধি। তাহলে আমার দেশে আজকে আমি একটা অর্থনীতির কথা ঢুকে যাচ্ছি, তার কারণ হচ্ছে এটা যে এটা আমাদেরকে ভাবা দরকার, যে শব্দগুলো ব্যবহারের সময় সময় যে আমাদের এটা চিন্তা করা দরকার আছে যে আজকের একটা এমপি পার্লামেন্টে যিনি ভোটে দাঁড়াচ্ছেন, তিনি আইনত সরকারিভাবে 95 লাখ টাকা খরচা করতে পারেন। 95 লাখ টাকা, ভেবে দেখুন ব্যাপারটা। আপনি চারপাশে ঘুরে দেখুন তো, যে একটা মানুষ আছেন কি যিনি 95 লাখ টাকা ব্যয় করে বলবেন আমি ভালো, আমাকে ভোট দাও? অদ্ভুত ব্যাপার। এই ব্যবস্থাটা কিন্তু চলছে, কিন্তু আমরা কেউ এই বিষয়টা প্রতিবাদ করছি না। কারণ জনপ্রতিনিধি কে ঠিক করবে? জনগণ ঠিক করবে। তাহলে জনগণ যদি ঠিক করবে, কারণ এটা সামাজিক কাজ, এবং জনগণ ঠিক করবেন তার এরিয়ার জনপ্রতিনিধি কে হবে, এবং তিনি জনগণের সেবা করার জন্য জনপ্রতিনিধি হবে। তাহলে এই অর্থনীতিটা তাহলে কি হচ্ছে? এই 95 লাখ টাকা কে দিচ্ছে? কোনো না কোনো শিল্পপতিরা দিচ্ছে। এবং এই শিল্পপতিরা কি করছে? এই শিল্পপতিরা এই জনপ্রতিনিধিদের নিজেদের কবজা করে দিচ্ছে, এবং কবজা করে নিয়ে তাদের যে শাসন শোষণ এবং তারা যে রাষ্ট্রীয় সম্পত্তি তারা কিন্তু নিজেদের কবজায় নিয়ে নিচ্ছে। এবং আমাদের কাছে যে লিবারালাইজেশন, এলপিজি বলা হয়, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন যেটা শুরু হয়েছে, অর্থাৎ আমরা একটা সময় ব্রিটিশদের ক্ষেত্রে বলতাম যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে।
আজকে কি হয়েছে যে আমরা দেখেছি ভারত যেদিন স্বাধীন হয়েছে সেখানে সেই সময় কি হয়েছে আমাদের দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয়েছে, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শিল্পপতিরা আজকের দিনে বর্তমান জমিদার শ্রেণী তৈরি হয়েছে এবং সেখানে তারা তাদের মতো করে এই যে ভাষা বলছি, ভাষা থেকে শুরু করে সবকিছু তারা অন্যদের উপরে চাপিয়ে দিচ্ছে এবং সেটা কিছু শিল্পপতি, এবং শুধু তাই না, আপনারা যদি খুব অদ্ভুতভাবে যদি দেখেন যে 395 জন মানুষ তাদের ইনকাম 500 কোটি টাকা, অথচ ভারত মানে বছরে 500 কোটি টাকার উপরে। এবং সেখানে যে ভারতবর্ষের যে সংবিধান তৈরি হচ্ছে, যে সংবিধানে সমাজতন্ত্র নামে একটা শব্দ আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সামাজিক নিরাপত্তা সেখানে দিতে হবে, কারণ যে সামাজিক নিরাপত্তা সেখানে দিতে হবে, সেইখানে যে সমাজতন্ত্র নামে শব্দ আছে সেই শব্দটা কিন্তু প্রতিপালিত হচ্ছে না। এই বিষয়টাকে আমাদেরকে ভাবতে হবে। আমি আম্বেদকর বা বুদ্ধের উপরে বেশি প্রথমে লেখালেখি করতাম, রিসেন্ট আমি অর্থনীতির উপরেও লিখছি, কারণ ওটা আমার নিজস্ব সাবজেক্ট, এবং আমার রিসেন্ট যে বই বেরিয়েছে জনগণের অর্থনীতি, মানে অর্থনীতিটাকে একটু অন্যভাবে আমি ব্যাখ্যা করতে চেয়েছি, যেটা তথাকথিত যে অর্থনীতিবিদরা অর্থনীতিকে দেখেন, আমি অন্যভাবে সেটাকে ভেবেছি। এবং একই সঙ্গে আপনাদেরকে বারবার যে শব্দগুলোকে আমি বলবো, যে ভাষার সঙ্গে যে শব্দগুলো, যে হিন্দুস্তান, দলিত নেতা, দলিত সাহিত্য, এই যে শব্দগুলোকে আমি লক্ষ্য করেছি যে এই শব্দগুলো আমাদেরকে উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই শব্দগুলো যাতে আগামী দিনে আমার এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন, আপনারা অনেক বিদগ্ধ, আপনারা অনেক বিষয় জানেন, সেই শব্দগুলোকে আপনারা নিজেদের মতো করে বিচার বিবেচনা করে ব্যবহার করুন। কিন্তু মনে রাখতে হবে যে এই শাসক শব্দ, ক্ষমতা শব্দ, এগুলো রাজতন্ত্রের শব্দ, গণতন্ত্রের শব্দ না। গণতন্ত্রের শব্দ জনসেবা, জনসেবক, জনপ্রতিনিধি, অর্থাৎ পাবলিক সার্ভিস, পাবলিক সার্ভেন্ট, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। এই শব্দগুলো যদি আমরা প্রত্যেকের মাথায় সর্বত্র না ঢোকাতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত আন্দোলন কিন্তু, এই যে ভাষা আন্দোলন, এই আন্দোলন কিন্তু সঠিক রূপ পাবে না। এটাকে আমাদেরকে বুঝতে হবে। এবং যারা হিন্দুস্তান এই শব্দটা ব্যবহার করে, যে দেশের নাম ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, এই শব্দটা ব্যবহার, তার পরিবর্তে তারা হিন্দুস্তান ব্যবহার করে। এমনকি যে সমস্ত সিনেমা, টিভি চ্যানেল, সর্বত্র কিন্তু এই হিন্দুস্তান শব্দ ব্যবহার হচ্ছে, এবং সর্বত্র প্রতিবাদ করা উচিত। এই প্রতিবাদ সর্বত্র গড়ে উঠুক। আমি এই আবেদন আপনাদের কাছে রাখবো। আমাদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, আমি সেটাকে লাস্টে স্মরণ করিয়ে দিচ্ছি যে হিন্দির বয়স বেশি দিন নয়, অথচ আমাদের যে প্রাচীন ভাষাগুলো, সেই মানে 1926 সাল থেকে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে হিন্দির বয়স, সেটাকে আজকে আর আমাদের প্রাচীন তামিল ব্রাহ্মী লিপি হচ্ছে আমাদের প্রাচীন লিপি, অথচ সেগুলোকে নিয়ে আমরা কথা বলি না। পালি, প্রাকৃত ভাষা, আমাদের যে ভাষাগুলো, আজকে যেখানে সংস্কৃত মাত্র 14,135 জন ব্যক্তি সংস্কৃত ভাষায় কথা বলেন, তার জন্য 24টা ইউনিভার্সিটি, আর বাংলা ভাষা 10 কোটি লোক কথা বলেন, তার জন্য 12টা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই জায়গাগুলো আমাদের ভেবে দেখা দরকার। এই বিষয়গুলো আমি আবার আপনাদেরকে সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে, এবং আজকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, তাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় ভীম।